আমার বিয়ের 5 বছর এখন পর্যন্ত আমার মা কখনো আমার বাসায় বেড়াতে আসেনি। জীবনে দুঃখ, কষ্ট, ডিপ্রেশন এগুলো তো থাকবেই। তার মধ্য থেকে নিজের সুখটা নিজেকেই খুঁজে নিতে হবে। মনে রেখো, তোমাকে যদি তুমি সুখী না করতে পারো তাহলে আশেপাশের কোনো জিনিসই কিন্তু তোমাকে খুশি বা সুখী করতে পারবে না। হঠাৎ করে আমার প্রিয় কিছু মুখ আমার বাসায় চলে এসেছিল। তাদের জন্য আমার কি আয়োজন ছিল, কি করেছিলাম, আজকের দিনটা কেমন গিয়েছে সবকিছুই থাকছে আজকের ব্লগে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মা আমার বাড়িতে যতবার এসেছে ততবার আমার প্রয়োজনে এসেছে, হয় আমার অসুস্থতায় নয়তো আমার মেয়ের অসুস্থতা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এই তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। মাত্র ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হলাম। এখন হচ্ছে নাস্তা করব, দেন হচ্ছে তোমাদের সঙ্গে আজকে আমার সারা দিনের ব্লগটা শেয়ার করব। আশা করি তোমাদের সকলের অনেক অনেক বেশি ভালো লাগবে। সো তোমরা এনজয় করতে থাকো। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখা শুরু করেছে, এখনো লাইক কমেন্ট করনি, তারা চাইলেই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিতে পারো। তো তোমাদের সঙ্গেই তো আজকে আমার সারাদিনের অ্যাক্টিভিটি শেয়ার করছি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। এই যে মাছে খিচুড়ি রান্না করেছে সকাল সকাল, দেখো। মানে আমি তো নর্মালি সকালে চা বিস্কিট পরোটা এর বেশি কিছু খাওয়া হয় না আমার, তোমরা জানো অনেকেই। তো আজকে সকাল সকাল খিচুড়ি পেয়ে কিন্তু আমার বেশ ভালো লাগতেছে। নর্মালি হচ্ছে মাকে বউ ভাত রান্না করতে বলছিলাম, কিন্তু মা কেন যেন খিচুড়ি রান্না করে ফেলছে। যাই হোক, তা আমি যতটুকু খাবো একবারে নিয়ে নিচ্ছিলাম একদম। এই তো নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে আচার দিয়ে খাবো। তারপর আচার নিয়ে আসি। এই তো আমি আচার নিয়ে আসছি। এখন হচ্ছে আমি আচার নিয়ে নিবো। আসলে খিচুড়ি বৌভাত দিয়ে না আচার খেতে বেশ ভালো লাগে। আর সকাল সকাল তো অনেক বছর ধরে খিচুড়ি খাওয়া হয় না। আসলে সকালে তো দেখা যায় আমার হাজব্যান্ড চলে যায়, এত ভারী খাবার খাওয়া হয় না। নর্মালি একটু লাইটলি খাবারই সকালে খেয়ে থাকি আমরা। তো মা যখন আসে একটু মজা মজা খাওয়া তো খেতেই হবে মায়ের হাতে। যাই হোক, এই তো আমি একটু আচার নিয়ে নিলাম। আচারের তেলটা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো এই তো আমার আর কিছু লাগবে না, এখন হচ্ছে আমি খাবো। ভীষণ মজা হয়েছে খিচুড়িটা একদম। সকালের নাস্তা তো করে নিয়েছি, বাট আমার মা আর আমার আব্বু আমার জন্য গ্রাম থেকে কি কি নিয়ে আসছে দেখো। বিশাল বড় সাইজের দুটা কাঁঠাল নিয়ে আসছে। এই দুটা কিন্তু বেশ বড় আর এত ভারী ছিল। সাথে আমার মেয়ের জন্য খাঁটি গরুর দুধ, তারপরে হচ্ছে লেবু, এখানে হচ্ছে বিচি কলা এটা মেবি, তারপরে হচ্ছে আম, আমার মেয়ের জন্য খাবার দাবার। আর এই কার্টুনটা আমার বোন পাঠিয়েছে আমার মেয়ের জন্য। একে দুইটা র্যাবিট একসাথে হাগ করতেছে, তো আমার মেয়ের ওইটা ভীষণ পছন্দ হয়েছে। ওর ছোট বোনই ওর জন্য এটা পাঠিয়েছে। দেন এই তো আমার মেয়ে খাবার দাবার নিয়ে বসে গিয়েছে। সে তো ভীষণ এক্সাইটেড, মানে তার নানু আসছে, নানু ভাই আসছে, তার জন্য মজার মজার খাবার কিনে এনেছে। এবং হচ্ছে এগুলা তার বাবার সঙ্গে সে বাইরে যেয়েও নিয়ে এসেছে। মা নর্মালি আমার বাসায় কখনোই আসে না, মানে আমার বিয়ের 5 বছর কখনোই বেড়াতে আসেনি। যতবার এসেছে আমি বিপদে পড়েছি, আমার বিপদ উদ্ধার করার জন্যই হয়তো বা আমার মেয়ে হয়েছে তখন এসেছে। আমি যতবার অসুস্থ হয়েছি তখন এসেছে। আসলে বেড়ানোর উদ্দেশ্যে কখনোই এই 5 বছর আমার মা আমার বাসায় আসেনি। তো দুপুরে রান্না বান্নার জন্য মা কাটাকুটা করতেছিল, আর আমি একটু একটু ফুটেজ নিয়ে রাখছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। নর্মালি গ্রামে গেলে তো মাই রান্না বান্না করে খাওয়ায়, বাট আমার বাসায় আসলেও কিন্তু মা রান্না করে। তো ওই তো মা কাটাকুটা করে দিচ্ছে। তো আজকে ভাবলাম যে আমি রান্না করব, বা দুজনে মিলে মিলেই করব। মা করবে, আমি করব, দুজনে একসঙ্গে করে ফেলবো, হাতে হাতে হয়ে যাবে। যেহেতু হঠাৎ করে চলে আসছে, হাতের কাছে যা যা ছিল সব কিছুই কিন্তু নিয়ে আসছে, বাট ওইরকমভাবে কিছু আনতে পারেনি। যেহেতু ঈদের সময় গ্রামে যাবো কিনা ওইটাও কিন্তু কনফার্ম ছিল না। তো ওই জন্য আমার জন্য কাঁঠালও নিয়ে আসছে। আর কাঁঠাল কিন্তু প্রচুর ভারী, মানে এই এত বড় বড় দুইটা কাঁঠাল এনে না আর কোনো কিছু আনার মতো স্কোপও থাকে না। এনিওয়ে তবুও ভালো লাগছে, এতদিন পরে আসছে। আর আমি তো পুরোপুরি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। এই তো রান্না বসিয়ে দিয়েছি, তো আমি একটু নাড়াচড়া দিচ্ছি, মা হেল্প করতেছে, মানে দুজন মিলে মিলে হাতে হাতে করে ফেলছি। দুপুর টাইমে লাইনের গ্যাসটা একদমই থাকে না, তো সিলিন্ডারে রান্না করতেছি। আসলে সময় মতো মানে খাওয়া দাওয়া একদমই করা যায় না যদি লাইনের গ্যাসের অপেক্ষায় থাকি। তো নর্মালি আমি যখন একা থাকি তখন এই বিষয়টা কিন্তু একদমই আলাদা। খাবার থাকলে আমরা মামি ওটাই খেয়ে নিই, দেন হচ্ছে লাইনের গ্যাস যখন আসে তখনই রান্না বান্না করি। বাট এখন যেহেতু গেস্ট আছে বাসায়, সো এখন তার রিস্ক নেওয়া যাবে না। তো এই তো দুন্দুলটা হচ্ছে করে নিয়েছি। আর এটা হচ্ছে করলা ভাজি করতেছিলাম। এখানে হচ্ছে যেহেতু বাইরের ন্যাচারাল আলো, তাই একটু খাবার দাবারের কালারটাও কেমন আসতেছে
সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ফাইনালি তোমাদের দেখিয়ে দিব। আমার রান্না কিন্তু মাশাআল্লাহ খেতে মজা হয়। এটা আমি না সবাই বলে। যাই হোক এনিওয়ে একটু মজা করলাম। তো ফাইনালি কিন্তু আমার করলা ভাজিটাও মোটামুটি হয়ে গিয়েছে। আর এদিকে গরুর মাংস রান্না করব। তো আমি সব মসলা-টসলা একবারে দিয়ে নিয়েছি। মানে এটাকে হচ্ছে আমি ম্যাক্সিমাম সবাই গরুর মাংসটা এভাবে বসিয়ে রান্না করি। সবকিছু দিয়ে হাতে মেখে রান্না করলে যেন আমার বেশি ভালো লাগে খেতে। আমার কাছে এরকমটাই মনে হয়। তো মাঝে মধ্যেও হচ্ছে কষায় রান্না করা হয় যখন হাতে পর্যাপ্ত সময় থাকে। তো এই গরমের মধ্যে আর রিস্ক নিচ্ছি না। গরুর মাংসটা মানে এইভাবেই কিন্তু মজা লাগে রান্না করে খেলে। তো আমি এখন এই তো সব কিছু দিয়ে একবারে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। বাটা মসলা, হলুদ, জিরা, ধনিয়া, তারপর হচ্ছে মরিচ, তেল মানে এভরিথিং যা লাগে গরম মসলা সবকিছু দিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে 10 মিনিট। দেন এই তো রান্না করতেছিলাম। আর এই গরু মাংসটা না কেমন যেন মনে হচ্ছিল সিদ্ধই হতে চাচ্ছিল না। আমার প্রেশার কুকারে দিলে ভালো হতো। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখনো মানে প্রেশার কুকার কখনো ইউজ করিনি মানে আমার রান্নার কাজে। আমার কেন যেন মনে হয় কি পাতিলে রান্না করতে ভালো লাগে। কখনো বের করাও হয়নি, রান্না করাও হয়নি। সো এই তো আজকে ভাবতেছিলাম। তো যাই হোক একটু ঢেকে দিচ্ছিলাম বারবার আর 2-3 বার করে কষিয়ে নিয়েছি যাতে খুব পারফেক্টলি হয়ে যায়। এদিকে আমার ছোট্ট সোনার গাছে একটা ফুল ফুটেছে পিঙ্ক কালার। দেখো ও আমাকে চিল্লাইতে চিল্লাইতে পাগল বানাই ফেলছে, মাম্মি দৌড়াই আসো তাড়াতাড়ি আসো, দেখো বেবির গাছে কত সুন্দর পিঙ্ক কালার ফুল হয়েছে। তো এই তো তাড়াতাড়ি একটা ছবি তুলে দেওয়া। দেন আমি একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম। তো ও তো খুব এক্সাইটেড ছিল, ওর গাছে একটাই মাত্র ফুল হয়েছে। আসলে এই গাছগুলো না একদম মরে গিয়েছিল, দেন একটু একটু করে আবার বেঁচে বেঁচে এরকম হয়েছে। যাই হোক এদিকে তো রান্না বান্নাও দেখতে হবে, মেয়েকে সময় দিয়ে চলে আসছি রান্না করে। এই তো মাংসটা কষিয়ে রান্না করতেছিলাম ভালো করে। আর মা একদম ঘেমে গিয়েছে। মা আর হচ্ছে গরমও বেশি সহ্য করতে পারে না, আবার বেশি শীতও থাকতে পারে না। তো বললাম তুমি একটু রেস্ট নাও, আমি একটু নাড়াচাড়া দিয়ে দেই, ফ্যানের নিচে যে বসো। তো দুপুরবেলা রান্নাবান্না শেষ করে সবাই গোসল টোসল করে নিয়েছি। খেতে খেতে কিন্তু আমাদের 3টা বেজে গিয়েছিল, বাট আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছিল মানে 1:30টার মধ্যেই। ওই যে বলে না তাড়াতাড়ি হইলে ওই দিন আর তাড়াতাড়ি খাওয়া হয় না। তো খাবো খাবো করে অনেকটা লেট হয়ে গিয়েছিল। এই তো আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন খাবার দাবারের পালা। বাই দ্য ওয়ে যে সকল আপু এবং ভাইয়ার এই মুহূর্তে আমার চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমি খেয়াল করে একটা জিনিস দেখলাম, অনেকেই তোমরা কমেন্ট করো বাট কেউ লাইক করো না, হয়তো বা ভুলে যাও। তো একটু মনে করিয়ে দিলাম, একটা লাইক করে দিও। এই তো সন্ধ্যাবার বেলা আমাদের বাসায় গেস্ট আসছে, মানে আমার একটা বড় আপু, আমি যে বাসায় আগে ভাড়া থাকতাম ওই বাড়িওয়ালা ভাইয়ের হচ্ছে বউ। ওনাদের সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক। তো ওনার মেয়েকে নিয়ে আসছে সন্ধ্যাবেলা, অনেকদিন আমিও যাচ্ছিলাম না, ওরাও আসছিল না। দেন আজকে হুট করেই চলে আসছে যে আমি কেন যাচ্ছি না, কেন কল দিচ্ছি না। তো এই তো তাদের জন্য সামান্য আয়োজন, মানে চা বানিয়েছি, চা নাস্তা আর কি আমরা খাবো, খেয়ে সবাই মজা টজা করবো। আমার মেয়ের জন্ম কিন্তু ওনাদের বাসাতেই হয়েছে। ওই টাইমটাতে ভীষণ হেল্প পেয়েছি আপুর থেকে ভাইয়া থেকে, মানে আমাদের যে বাড়িওয়ালা ভাই এবং ভাইয়া ছিলেন ওনার একটা বাচ্চাও ছিলেন। তো ওনাদের সঙ্গে আমাদের প্রথম থেকে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যখন থেকে ওই বাসাতে উঠেছিলাম। দেন আমরা বাসা ছেড়ে চলে আসছি, তারপরেও কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং একদমই মানে খারাপ হয়নি, আরো ভালো হয়েছে। এই তো ওনার মেয়ে আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছিল, ওর নাম হচ্ছে আফরিন। ও আমার নিদিকে ছোটবেলা থেকে ভীষণ আদর করতো, সবসময় বলতো এটা হচ্ছে আমার রক্তের বোন, মানে এরকম বলতো। আর নিদিও কিন্তু ওর জন্য পাগল, মানে আফরিন আপু বলতে একদম অজ্ঞান। এই তো আসছে, আসা পরে শুরু হয়ে গিয়েছে। আফরিন তো সেজে গুজে আসছে, বারবার ওদিকে তাকাচ্ছিল আর বলতেছিল আমাকে সাজিয়ে দাও, তুমি সাজছো। তো এই তো ওকে সাজাই দিতেছিল। আসলে এত ছোট স্ক্রিনে তো আর এগুলো দেওয়া ঠিক না প্রোডাক্টস। তো মাঝে মধ্যে তাও ছোট মানুষ তো একটু বায়না করলে আমি না করি না। আসলে এই বয়সটা তো আর আসবে না, এই মজাটা ওরা করতে পারবে না। তাই এই তো আমার ছোট্ট সোনার মেকআপ বক্সটা বের করে দিয়েছি, ও সাজাই দিচ্ছিল ওর মন মতো করে। আমি মাঝে মধ্যে আমার বেবিকে কিন্তু পুরোপুরি ওর ইচ্ছার উপরে ছেড়ে দেই, কারণ ছোট বাচ্চা তো দেখা যায় কি মানে নিজের ইচ্ছা মতো অনেক না হলে কিন্তু মানে খিটখিটে হয়ে যায় বা ভালো লাগে না বা রাগ দেখায়। তো আমি ওকে মাঝে মধ্যে ওর ইচ্ছাতেই অনেক বেশি প্রাধান্য দেই। আবার হচ্ছে ওকে করতে দিয়ে আবার ওকে বুঝিয়ে দেই যে সবসময় কিন্তু চাইলেই পাওয়া যায় না বা এগুলো একদমই ঠিক নয়। তো আমার বেবিটাও মাশাল্লাহ যথেষ্ট বুঝে, মানে বুঝিয়ে বললে ওর বয়স তুলনায় অনেক বেশি বুঝে। এই তো ও সাজছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম। আমার মেয়েটা একদম স্ট্যাচু হয়েছিল, মানে একদম নড়াচড়া করছিল না। যতক্ষণ ও সাজাচ্ছিল ততক্ষণ চুপচাপ বসেছিল। দেন আমি যখন ভিডিও করতেছিলাম তখন একটু নড়াচড়া করতেছিল, মানে শেষ মুহূর্ত হয়ে গিয়েছে। তো আয়না দিয়ে দেখাই দিল আর আমার মেয়ে তো খুব খুশি, মিষ্টি করে একটা হাসি দিয়েছে। তো সাজুগুজু তো শেষ হয়েছে, বাট একটু ছবি তুলবে না তা কি হয়, এই তো একটু ছবিও তুলতেছিল দুজন মিলে মিলে।
তো আমি একটু ভিডিও করে দিয়ে বললাম ঠিক আছে, ক্যামেরা বের করে দিয়ে তোমরা ছবি তুলো, আমরা একটু গল্প করি। কারণ অনেকদিন পরে আপুর সঙ্গে দেখা হয়েছে, আর ওনাদের বাসায়ও কিন্তু আমি অনেকদিন ধরে যাই না, যাব করে আসলে যাওয়াই হচ্ছিল না। বিশেষ করে এত গরমের মধ্যে বাইরে বের হতে ইচ্ছে করে না। দেন কিছুক্ষণ গল্প টল্প করে রাতের বেলায় আমরা আম ভর্তা মানে খাওয়া শুরু করে দিয়েছি। এই তো বানিয়ে নিয়েছি আম ভর্তা। আর যেহেতু এই খাবারটা কিন্তু দুপুরে খেতেই ভালো লাগে, বাট তখন তার সবাই থাকবে না বা মানুষ থাকবে না, এই মজাটাও হবে না। দেন এই জন্য কাসুন্তো দিয়ে আম মাখা করেছি। তো বাসায় গেস্ট আসলে না সবকিছু মিলিয়ে কিন্তু ভালোই লাগে। খুব সুন্দর একটা সন্ধ্যা কিন্তু আমরা পার করেছি, সবাই মিলে গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর যেহেতু অনেক দিনের কথা জমেছিল সবকিছু মিলিয়ে, তো ওই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর মা যে কাঁঠাল নিয়ে আসছিল গ্রাম থেকে, একটা কাঁঠাল কিন্তু বেশ পেকে গিয়েছিল, আমি শুরু করে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমার কিন্তু কাঁঠাল ভাঙার কোনো অভিজ্ঞতাই নেই, আমি কখনো এই কাজগুলো একদমই করিনি। বাট আজকে সবাই আমাকেই বললো ভাঙার জন্য। তো দেখো আমি কিন্তু পারতেছিলামই না, আমার কষ্ট হচ্ছিল কেন যেন, মানে কষ্ট হচ্ছিল বলতে আমি ছুটাই দিয়ে পারতেছিলাম না। তো আব্বু প্রথমে একটু ছুটাইয়া দিয়ে আমাকে হেল্প করছে, মানে স্টার্টিংটা দিয়ে নেই। তো আমি হাতে তেল মেখে ছুটাইতেছিলাম, দেখো বারবার পড়ে যাচ্ছিল আমার এই পাশ ওই পাশ কাঁঠাল, মানে ছড়াই ছিটায় বারবার পড়ে যাইতেছিল, পারতেছিলাম না আমি করতে। আর কাঁঠালে যেহেতু প্রচুর আঠা থাকে তাই একটু ভয় হচ্ছিল, বাট ইটস ওকে, মানে একটু পরে ইজি হয়ে গিয়েছে। আসলে এগুলো তো কঠিন কোনো কাজ না, কিন্তু আমার হাত থেকে বারবার পিছলাই যাইতেছিল। তো ওই তো আমি মোটামুটি কিন্তু অনেকগুলো উঠে ফেলছি, আমরা যেহেতু সবাই খাবো একসঙ্গে। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আসার সময় হয়ে গিয়েছে, তো আমি কাঁঠাল তুলতেই কিন্তু ও চলে আসছে। তো এই তো সবাই মিলে দেখো খেতে বসে পড়েছি। আর আমার মেয়ে তো মুড়ি টুড়ি ফেলে, আমাদের কিন্তু খাওয়া অলরেডি প্রায় শেষের দিকে, অনেকগুলো দেখো আমরা খেয়েও ফেলেছি। সবাই একসঙ্গে বসে খেতে কিন্তু আসলেই মজা লাগে। অনেকদিন পরে আমার বাসায় এত মানুষ, মানে বাসাটা ভরা ভরা লাগছিল, বেশ ভালোই লাগতেছিল। আমার কিন্তু মানুষ আসলে বেশ ভালো লাগে। তো আপুরা তো 10টার পরে চলে গিয়েছে। আর এদিকে দেখো মানে গল্প টল্প সবকিছু মিলিয়ে না সন্ধ্যাবেলা আমার গাছে পানিই দেয়নি, অনেক রাত হয়ে গিয়েছে। হঠাৎ মনে পড়লো আমার গাছগুলা কিন্তু শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আমার বারান্দায় কিন্তু যথেষ্ট রোদ আসে, আমার গাছে 2 বেলা পানি দিতে হয়, মানে প্রচুর রোদ পায়। তো এই জন্য বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার গাছগুলা। তো আমি সবগুলা গাছে পানি দিয়ে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমার বয়সটা যখন দিচ্ছি তখন কিন্তু আশেপাশে বেশ নয়েজ ছিল, তোমরা একটু ইগনোর করে একটু অ্যাডজাস্ট করে নিও, মানে কারোর জন্য কোনো প্রবলেম না হয়। সো আমি সরি বলছি। আসলে আমি নর্মালি ভয়েস ওভার কিন্তু সকালেই করে থাকি, যেহেতু বাসায় গেস্ট আছে আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি, ওইটার একটা ব্লগ তোমাদের সঙ্গে আলাদা শেয়ার করব। তাই সবকিছু মিলিয়ে এই নয়েজের মধ্যে কিন্তু আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। আর এই গাছটা দেখো কি পরিমাণ শুকিয়েছে, একদম মানে কাঠ হয়ে গিয়েছে, মানে গাছের গোড়াগুলা শুকিয়ে আমার ফুল গাছগুলো আমি যেহেতু গ্রিলের অপর সাইডে রেখেছি, তাই বোতল দিয়ে পানি দিতেই কিন্তু আমার ইজি লাগে। আর আমার সানশেডের মানে ওই পাশটা কিন্তু যথেষ্ট চওড়া, তো গাছগুলো ওখানেই বেশ ভালো করে রাখা যায়, তাই এর ভিতর দিকে রাখিনি। আর এইদিকে যে ঝুলন্ত 2টা গাছ ছিল, ওই 2টাতেও আমি পানি দিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে এই গাছটা কিন্তু আমার অনেক আগে, এটাকে কি বলে আমি না ভুলে গেছি, পাতাবাহার না কি বলে আমি জানি না। তো এটা অনেক আগের এই গাছটা, কিন্তু মানে খুব ভালো ছিল যখন ছিল, এখন না কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে শুকিয়ে শুকিয়ে, তাই একটু এক্সট্রা যত্ন নিচ্ছিলাম ওদের। আর এদিকে নিচে কিছু গাছ ছিল, নিচে ওইগুলোতেও আমি তো পানি দিয়ে নিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছিল আজকে কি ভুলে গিয়েছিলে, এত রাতে পানি না দিলে হতো না। তো আসলে এত রাত বলতে কিছু নেই, সকালে ঘুম থেকে উঠতে পারবো কখন বা মনে থাকবে কিনা জানি না, যেহেতু মনে পড়েছে তাই রাতেই দিয়ে দিই। আর রাতে গাছে পানি দিলে আমার মনে হয় কেন যেন ওরা একটু স্বস্তিতে ঘুমাতে পারে। যাই হোক, তো আমার কিন্তু মোটামুটি সব শেষ হয়ে গিয়েছে, মানে বারান্দার কাজগুলা। এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হব। আর ফ্রেশ হওয়ার আগে ভাবলাম, কয়েকদিন ধরে কিন্তু একদমই টোটালি নিজের কোনো রূপচর্চা বা কিছুই করা হয় না। বাই দ্য ওয়ে, আমি ভাবছি একদিন তোমাদের সঙ্গে আমার ফুল ডিটেল একটা ব্লগ শেয়ার করবো, রান্নাবান্না থেকে শুরু করে আমার বেসিক মানে রূপচর্চা, আমি কিভাবে স্কিন কেয়ার করি, এভরিথিং। তো আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে, তো একটুখানি মনে হলো একটু সুদিং জেল লাগাই, যেহেতু সারাদিন কাজ টাজ করা হয়, অনেক বেশি মানে ধুলাবালি স্কিনে জমে যায়। আর এমনিতে আমার স্কিনটা কিন্তু খুব বেশি সেন্সিটিভ, আর প্রচুর ব্রণ বের হতো। অনেকটা সময় আমি মানে ধৈর্য ধরে আমার স্কিনটাকে ঠিক করেছি, একদম মানে সুন্দর একটা স্মুথ স্কিন পেয়েছি। তো কিভাবে পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন। আর এটা হচ্ছে একটা হোয়াইটেনিং মিল্ক, মেবি এটার নাম, মানে হচ্ছে সুদিং জেল টাইপের। এটা কিন্তু সম্পূর্ণ আমি দেশের বাইরে থেকে এনেছি, মানে কোরিয়ান। এটা খুবই ভালো স্কিনের জন্য, আমার স্কিনে ভীষণ স্যুট করে। তো আমি তো 10 মিনিট রেখে দেনি, একটু ম্যাসাজ করে ধুয়ে ফেলবো। তো নর্মালি এটা কিন্তু 2 বেলা ইউজ করা যায়, 2বার বলতে হচ্ছে রান্নাবান্নার পরে আর রাতে, বা সকালে যখন ইউজ করো ঘুমানোর আগে করলে আমার বেশি কমফোর্ট লাগে। তো আমি একটু হালকা করে মানে ম্যাসাজ করতেছি, যাতে স্কিন একদম সফটলি। আগে না এই বিষয়গুলো আমি একদমই বুঝতাম না, খুব ব্রাভলি ইউজ করতাম, মানে স্কিন ঘষতাম যে তাড়াতাড়ি ময়লাগুলো ভরবে, বাট তাতে কিন্তু স্কিনে আরও ক্ষতি হয়ে যায়।
তো আমি একদম স্মুথলি একটু বাসায় বসে বসে, মানে বাসায় বলতে রুমে বসে বসে একটু ফ্যানের নিচে থেকেই তো করে নিচ্ছিলাম, মানে হাত দিয়ে একটু ঘষে নিচ্ছিলাম আলতো করে। তো আমি 2 মিনিটের মতো আলতো করে মাসাজ করে দেন হচ্ছে ওয়াশ করে ফেলবো, আর কিছুই করবো না। আর রাতে নর্মালি হচ্ছে আমি সবসময় আগে সিরাম ইউজ করতাম, এখন কিন্তু সিরামটা ইউজ করি না, আমি ময়শ্চারাইজার দিয়ে ঘুমিয়ে পড়ি। আর লাস্ট 2-3 দিন কিন্তু তাও করা হয়নি, সব কিছু মিলিয়ে মানে একদম কি বলবো। আর রাত জাগার কারণে কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেলও পড়ে গিয়েছে আমার। আমার নর্মালি কখনোই চোখের নিচে কিন্তু ডার্ক সার্কেল পড়ে না, বাট এই ফার্স্ট টাইম পড়েছে। যাই হোক, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঘুম টুম সব ঠিক হলে। তো এই তো আমি এখন হচ্ছে ফেসটাকে ক্লিন করে আসবো, দেন ক্লিন করে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো কত স্মুথ সুন্দর একটা ফেস পেয়েছি আমি। তো এই তো আমি হচ্ছে মুখটাকে সুন্দর করে মানে টাওয়াল দিয়ে হচ্ছে মুছে নিয়েছি। এখন জাস্ট একটা ময়শ্চারাইজার লাগাবো। আর এদিকে কিন্তু আমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে, সবাই ঘরের লাইটটা অফ করে দিয়েছিলাম আমি। তো হচ্ছে আমি কি বলে ডাইনিং রুমে যে ময়শ্চারাইজারটা লাগিয়েছি, আর এদিকে দেখো ছোট্ট একটা পিম্পলসের মতো বের হয়েছিল। আর আমার মুখে যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ব্রণের দাগ নয়, এগুলো হচ্ছে আমি মুখে ট্রিটমেন্ট নিয়েছিলাম, ওই ট্রিটমেন্টের দাগ। মানে আমার বেবি হওয়ার সময় আমার মুখে কিছু আঁচিলের মতো পড়েছিল, অ্যাকচুয়ালি এগুলো আঁচিল না, একটু কেমন যেন বাদামি টাইপের ছিল। তো ওইগুলো আমার না ভালো লাগতো না দেখতে, একদম ছোট ছিল যদিও, তাও আমি ওইগুলো রিমুভ করে ফেলেছি। আমার কেন যেন ভালো লাগছিল না, ও আমার হাজবেন্ডেরও ভালো লাগতেছিল না, ও বললো রিমুভ করে ফেলো, যেহেতু অপশন আছে করা যায়। তো এই তো করে নিয়েছিলাম, আর আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম আজকে। তো নর্মালি এক পাশ থেকে ধরলে মনে হয় কি অনেকটা দাগ হয়ে আছে আমার স্কিনে, বাট টোটালি কিন্তু দাগ পড়েনি। এগুলো আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি ময়শ্চারাইজারটা লাগাতে। আর দেখছো আমি কিন্তু রুমের বাইরে চলে আসছি ময়শ্চারাইজার লাগাতে, মানে যেহেতু লাইট অফ করা আছে আর একটুখানি ভিডিও নিব, তাই আর কি হচ্ছে ডাইনিং রুমে চলে আসছি। তো আমি ফুলফিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার স্কিনটা, দেখো একদম কতটা স্মুথ আর কতটা হেলদি হয়েছে। আর এই দাগগুলা কিন্তু মানে পাশে যেগুলো মনে হচ্ছে ব্রণের, বাট এগুলা কিন্তু এই যে বললাম যেটা ট্রিটমেন্টের দাগ, একদমই ব্রণের দাগ নয়। মানে যখন আমি হচ্ছে সাইডটা রিমুভ করি দেখো দাগগুলা কিন্তু মিলে যাচ্ছে, আরো বেশি ছিল বাট এগুলো চলে যাবে, একদমই থাকবে না। তো বাই দ্য ওয়ে আজকে ছিল আমার স্কিন কেয়ার বলো সারাদিনের ডেইলি ব্লগ, কেমন হয়েছে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট করো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাই।